প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। এখন আমাদের সবাইকে আরও বেশি অনেক সতর্ক থাকতে হবে। কোভিড-19 সেকেন্ড স্টার্ট হয়ে গেছে। সবাই সুস্থ থেকে আমরা বাসায় পড়াশোনা করব। আর আমাদের এখন সামনে অ্যাসাইনমেন্টের জন্য সবাই অনেক ব্যস্ত। সবাই সিলেবাস দেখে আমাদের পেজে দেওয়া আছে। পেজের মধ্যে তোমার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের কি লিখতে হবে, কিভাবে আমরা অ্যাসাইনমেন্টটা করবো, এগুলো প্রত্যেকটা কিছু তোমরা পুঙ্খানুপুঙ্খ ওখান থেকে জেনে তোমরা অ্যাসাইনমেন্টটা রেডি করবে। 7 তারিখ একটা ডেট দিয়েছে আমাদের বাংলা, ইংলিশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের। আশা করি তোমরা 7 তারিখ 10টা থেকে 12টা একটার মধ্যে সবাই জমা দিয়ে আসবে। তো আজকে আমি সপ্তম শ্রেণীর যে অধ্যায়টা পড়াবো, বাংলাদেশের জলবায়ু, এটা কিন্তু আমাদের সিলেবাসে ছিল না। হ্যাঁ, বার্ষিকের যার দরুন ক্লাসটা আমি এই অধ্যায়টা তোমাদেরকে আমি আগে পড়াইনি। তো আজকে পড়াবো এই কারণে যে আমাদের সরকারি যে নীতিমালা, যে সিলেবাসটা আমাদেরকে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টের জন্য, ওখানে বাংলাদেশের জলবায়ুটা দেখলাম। তাই আমি তোমাদেরকে বাংলাদেশের জলবায়ুটা একটু পড়াবো। তোমরা সবাই খাতা কলম নাও এবং লিখো যে বাংলাদেশের জলবায়ু, ইয়াটা লিখে ফেলো, অধ্যায়টা বাংলাদেশের জলবায়ু। ঠিক আছে, বাংলাদেশের জলবায়ু সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি। এখানে আর একটু ডিটেলস কিছু আছে। যেমন আবহাওয়া ও জলবায়ু, আমরা দুটো শব্দ প্রায় শুনে থাকি, কিন্তু আমরা জানি না আবহাওয়া কি এবং জলবায়ু কি, দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, যেমন আবহাওয়াটা হচ্ছে দুটা একে মনে হয়, যদি অনেকে বলে আবহাওয়া এবং জলবায়ু একে অর্থ, কিন্তু একে অর্থ বোঝায় না। আবহাওয়া হলো কোনো একটি অঞ্চলের, হ্যাঁ, যেমন চট্টগ্রাম অঞ্চল ধরো, তার একদিন বা দিনের কোনো বিশেষ সময়ের বাতাসের চাপ, তাপ, আর্দ্রতা। মানে ধরো চট্টগ্রাম অঞ্চলের আজকের দিনে বাতাসের যে চাপ, যে তাপ, যে আর্দ্রতা, তাই হলো আজকের আবহাওয়া। হ্যাঁ, তাপমাত্রা, বায়ুর চাপ, গতি, বাতাসের আর্দ্রতার পরিমাণ হিসাব করে এটা নির্ধারণ করা হয়। আবহাওয়া প্রতিদিন, এমনকি ঘন্টায় ঘন্টায় বদলাতে পারে। আবহাওয়া কিন্তু ঘন্টায় ঘন্টায় বদলাতে পারে। কখনো তুমি রোদ দেখবা, কখনো বৃষ্টি দেখবা, আবার কখনো মেঘ, এরকম। অন্যদিকে কোনো অঞ্চলের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু। ধরো কোনো একটা অঞ্চলের 30 থেকে 40 বছর ধরে, হ্যাঁ, একটি যে গড় যে আবহাওয়াটা, তাকে বলা হয়, তার নাম হচ্ছে জলবায়ু। তবে কোনো দেশ বা অঞ্চলের জলবায়ু বোঝার জন্য ওই উপাদানগুলো ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ামক আছে, যেমন দেশটির অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সমুদ্র থেকে তার দূরত্ব, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, আর ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির পরিমাণ ও অবস্থান, প্রবৃত্তি ও জলবায়ুর প্রকৃতি নির্ণয়ের নিয়ামক। এগুলোর উপরেও কিন্তু জলবায়ুটা নির্ভর করে। মানুষের জীবনযাত্রা পরিবর্তন, ভোগবিলাসিতা অথবা উন্নয়নের কারণে জলবায়ু তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারায়, যার দরুন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায় এবং গ্রিনহাউস গ্যাসের প্রভাবকে আমাদের মোকাবেলা করতে হয়। আমরা জীবনযাত্রায় কত ধরনের ভোগ বিলাসপূর্ণ জিনিস ইউজ করছি। আমরা ফ্রিজ, এসি, তারপর ধরো তোমার এরকম আরও অনেক জিনিস আছে আমাদের প্রয়োজনে আমরা লাগাচ্ছি, কিন্তু এই বিভিন্ন কল কারখানা, ফ্যাক্টরি, এগুলোর কারণে কিন্তু জলবায়ুর আমাদের পরিবর্তন হচ্ছে। পৃথিবীর উষ্ণতা কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যার কারণ হচ্ছে বাংলাদেশের জলবায়ুগত পরিবর্তন এবং প্রভাবের কারণ, প্রভাব, পরিস্থিতি মোকাবেলার উপর কী করে উপায় সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। তাহলে আমরা এখন জানলাম আবহাওয়া ও জলবায়ু। আমরা একটু লিখে ফেলি।
আবহাওয়া, 2 হচ্ছে জলবায়ু। আমরা এখন আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে জানলাম। সবাই খাতায় লিখে ফেলো, খাতায় একটু লিখে ফেলো সবাই আবহাওয়া ও জলবায়ুটা। আচ্ছা, আমরা এই পার্ট থেকে কি কি জানতে পারবো? বাংলাদেশের বাংলাদেশের জলবায়ু প্রকৃতি ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের জলবায়ুর যে প্রকৃতি আমরা কি করতে পারবো, তা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারবো। কেন জলবায়ুটা পরিবর্তন হয় সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিভিন্ন দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙ্গন, আমরা এগুলো কি করতে, খরা, শৈত্যপ্রবাহ, টর্নেডো, কালবৈশাখী প্রভৃতি ব্যাখ্যা করতে পারবো। আমরা যখন জলবায়ুটা পরিবর্তন হয়ে যায়, পৃথিবীর উষ্ণ উষ্ণ হয়ে যায়, বিভিন্ন কিছু দেশের যেমন যে আমরা ভোগ বিলাসপূর্ণ দ্রব্যগুলো ইউজ করছি, বিভিন্ন কলকারখানা বেড়ে যাচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এগুলোর কারণে আমাদের জলবায়ুটা, আমাদের পৃথিবী তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। বেড়ে গেলে কি হয়, ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, নদী ভাঙ্গন হয়, খরা হয়, শৈত্যপ্রবাহ হয়, টর্নেডো হয়, কালবৈশাখী প্রভৃতি হয়। সেগুলো আমরা এখানে যখন পড়বো এটা আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবেলায় করণীয় ব্যাখ্যা করতে পারবো। যখন জলবায়ুটা পরিবর্তন হয়, এই যে এসব ঘটনা, প্রাকৃতিক ঘটনাগুলো যখন ঘটে, হ্যাঁ, দুর্যোগগুলো যখন ঘটে, তখন আমরা সেটা করণীয় কি, তখন আমরা কি ওই পরিস্থিতিতে আমরা কি করতে পারবো সে জিনিসটা আমরা এখানে জানতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশে আর্থসামাজিক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করতে পারবো। জলবায়ুর পরিবর্তনের যে প্রভাবটা আমাদের উপর পড়ে আর্থসামাজিক ক্ষেত্রে, সেটা আমরা এখানে ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা এখন পার্ট 1-এ দেখব বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি। পার্ট 1, সবাই একটু খাতায় লিখো, পার্ট 1, বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি। সবাই খাতায় লিখেছি আমরা, হ্যাঁ। বাংলাদেশের জলবায়ুর প্রকৃতিটা কেমন জলবায়ুটা। বাংলাদেশের ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর নামে পরিচিত। কি নামে? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। সমুদ্রের নিকটবর্তী হওয়ায় মৌসুমী বায়ুর প্রভাবে এখানে শীত ও গ্রীষ্ম কোনোটাই খুব তীব্র নয়। গ্রীষ্মকালে একদম তীব্র তাপমাত্রায় আমাদের এখানে গরম পড়ে না, আবার খুব শীতকালে খুব তীব্রভাবে আমাদের শীতটা হয় না। এখানে গ্রীষ্মকালটা উষ্ণ ও বৃষ্টিবহুল, শীতকালটাও শুষ্ক। হিমালয় পর্বতমালা যদিও বাংলাদেশের সীমান্তবর্তী নয়, বেশ উত্তরে, তবুও তা শীতকালে সীমান্তবর্তী না হওয়া সত্ত্বেও এটা তো বেশ উত্তরে। শীতকালে বাংলাদেশের উত্তর থেকে আসা হিম প্রবাহ থেকে রক্ষা করে। শীতকালে আমরা বাংলাদেশের উত্তর থেকে যে হিম প্রবাহ আসে সেটা আমাদেরকে রক্ষা করে। তাই শীতকাল এখানে দীর্ঘ হয় না, বেশি দিন থাকে না। শীতকাল বাংলাদেশের তাপমাত্রা 11 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তবে উত্তর পশ্চিমে এই তাপমাত্রা কখনো কখনো 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। ঠাকুরগাঁ, পঞ্চগড়, শ্রীমঙ্গল এইসব জায়গায় সবচেয়ে বেশি শীত। কোন জায়গায়? ঠাকুরগাঁ, পঞ্চগড়, শ্রীমঙ্গল এইসব জায়গায়। বৈশাখ মাস থেকে বাংলাদেশের গ্রীষ্ম ঋতু আরম্ভ হয়। ইংরেজি এপ্রিলের মাঝামাঝি গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস। কখন এটা? গ্রীষ্মকালে, এপ্রিল মাসে।
এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। এই সময় দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে কখনো কখনো তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে। মানে এই সময় আবার খুব বেশি যখন হয় গরমটা, তখন 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি হয়, উঠে। গ্রীষ্ম মৌসুমের শুরুতে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হয়। সমুদ্র উপকূলের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসও হয়। বর্ষাকালে বাংলাদেশের বঙ্গোপসাগর হতে জলীয় বাষ্প সম্পূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। একে গ্রীষ্মের মৌসুমী বায়ু বলা হয়। এই মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। তবে আবহাওয়া ও অবস্থানজনিত কারণে দেশের সব এলাকায় সমান বৃষ্টিপাত হয় না। যেমন সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার এইসব এলাকায় বেশি বৃষ্টিপাত হয়। অন্যদিকে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া এইসব এলাকায় কম বৃষ্টিপাত হয়। শরৎকালে বাংলাদেশে বৃষ্টিপাত হয়, তবে এই সময় বৃষ্টিপাতের পরিমাণ থাকে কম। বর্ষাকালে নদী ভাঙনের পরিমাণ বেড়ে যায়। এপ্রিল থেকে মে এবং অক্টোবর থেকে নভেম্বর বছরে দুই সময়ে মৌসুমী বায়ুর কারণে বাংলাদেশে বেশ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়। অক্টোবর থেকে নভেম্বর মাসে এবং এপ্রিল থেকে মে মাসের মধ্যে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা দেয় এবং ঘূর্ণিঝড় হয় এবং জলোচ্ছ্বাসও হয়। বাংলাদেশের জলবায়ুকে বলা হয় সমভাবাপন্ন, অর্থাৎ এখানে অনুকূল ও প্রতিকূল দুই ধরনের আবহাওয়ার সমান প্রভাব। অনুকূল আবহাওয়া থাকে, প্রতিকূল আবহাওয়া থাকে। অনুকূল আবহাওয়ার ফলে বাংলাদেশের প্রকৃতি সুজলা সুফলা, শস্য শ্যামলা। আর অন্যদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, কালবৈশাখী, টর্নেডো, অতিবৃষ্টির মতো কোনো দুর্যোগ বাংলাদেশের মানুষের জন্য অনেক দুর্ভোগ বয়ে নিয়ে আসে। তোমরা তো অনেক দুর্যোগের কথা শুনেছ। আইলা, সিডর, এই যে গত কয়েকদিন আগে একটা বিভিন্ন ঘূর্ণিঝড়ের তো নাম হয়, তোমরা নামগুলো শুনে থাকো। তাহলে এইসব ঘূর্ণিঝড়গুলো হয় কি, বাংলাদেশে যেমন সিডর এসে একবার বাংলাদেশের সুন্দরবনকে একেবারে শেষ করে দিয়েছে, এরকম জীববৈচিত্র্য ধ্বংস করে দিয়েছে। এরকম বাংলাদেশের অনেক মানুষ ঘরবাড়ি হারায়। নদী ভাঙ্গনের কারণে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যায়। এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক মানুষের ঘরবাড়ি না, যারা রাস্তাঘাটে দেখো না ফুটপাতে শুয়ে থাকে। ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে দেখা যায় ঘরবাড়ি ছাড়া উদ্বাস্তু কিছু মানুষ পড়ে থাকে বিভিন্ন জায়গায়। এরা হচ্ছে এসব জলোচ্ছ্বাসের কারণে বা নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়ের কারণে তাদের বাড়িঘর হারিয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। তারপর হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য এটা অনেক বেশি দুর্ভোগ নিয়ে আসে। তাহলে পার্ট 1 আমরা পড়লাম। পার্ট 2 আছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ। বাংলাদেশের জলবায়ুটা কেন পরিবর্তন হয়, তার কারণ কি? দুইটা লিখো। বাংলাদেশের জলবায়ুর পরিবর্তনের কারণ। পরিবর্তনের কারণ খাতায় আমরা লিখে নিব। বাংলাদেশে নানা কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যায়। অনেক কারণ আছে, জলবায়ু পরিবর্তনের কারণ অনেকগুলো। বাংলাদেশে এর প্রভাব পড়ছে।
পড়ছে। ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায় না। যেমন বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, শীতকালে শীত দেরিতে আসছে, স্বল্প সময়ে চলে যাচ্ছে, আবার শীত খুব বেশি দিন স্থায়ী থাকে না, আবার চলে যায়। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে যাচ্ছে, বন্যা, জলোচ্ছ্বাস ও খরার প্রকোপ বাড়ছে, নদী, খাল, বিল শুকিয়ে যাচ্ছে। এর পেছনে প্রাকৃতিক কারণ যেমন রয়েছে, তেমনি রয়েছে মানব সৃষ্টির কারণও। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়নের পুরো বিশ্ব এখন উত্তপ্ত হয়ে গেছে। যেমন উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে। 2014 সালে তোমার অ্যান্টার্কটিকা মহাদেশের সামান্য এক টুকরা বরফ গলে গিয়েছিল। ওইটা অ্যান্টার্কটিকা মহাদেশের জন্য এক টুকরা সামান্য হলো, এটা হচ্ছে জাপানের সমান 4টি দেশ। জাপানের 4টি মানে দেশ জাপানের সমান, যেমন ঠিক জাপান সমান 4টি দেশের মতো এক টুকরো বরফ গলে যাচ্ছিল। গত 17 সালেও এরকম অনেকটা জায়গা জুড়ে বরফ গলে গিয়েছে। এখন বরফ গলার কারণে হচ্ছে কি, সমুদ্রের যে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, যার কারণে এখন দেখা যায় যে অনেকগুলো এলাকা পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে পড়েছে। ভবিষ্যতে এমনও ধারণা করা যাচ্ছে যে নিচু এলাকাগুলো পানির নিচেই চলে যাবে। ঠিক আছে, আমরা মাঝে মাঝে কিন্তু দেখি যে অনেকগুলো শহর পানির নিচে চলে গেছে, এগুলোও কিন্তু তার একটা ফল। ওকে, উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বরফ গলা জলরাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। ফলস্বরূপ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চলগুলো সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে নিম্নাঞ্চল আছে, পৃথিবীর সমুদ্র তীরবর্তী দেশগুলো ডুবে যাওয়ার আশঙ্কা বাড়ছে। সমুদ্র যে তীরবর্তী দেশ আছে সেগুলো কি হচ্ছে, ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। এই বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ হলো গ্রিন হাউস গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন মানে সিএফসি যেটা বলে, প্রভৃতি গ্যাসকে একসাথে গ্রিন হাউস গ্যাস বলা হয়। বায়ুমণ্ডলে গ্যাসগুলো অতিরিক্ত মাত্রার সঞ্চারিত হয়ে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তোলে। আর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির জন্য মানব সৃষ্ট কর্মকাণ্ড বেশি দায়ী। মানুষের কারণে কিন্তু এসব গ্যাসগুলো বেশি বৃদ্ধি পাচ্ছে। মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি। যেমন জনসংখ্যা বেড়ে যাচ্ছে, বিদ্যুৎ উৎপাদন, যানবাহনের তেল, গ্যাসের ধোঁয়া, ইটের ভাটা প্রভৃতি থেকে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তা আগের তুলনায় বর্তমানে বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাস সঞ্চারণের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। এর থেকে আমরা সহজে জলবায়ু পরিবর্তনের বিপদটি বুঝতে পারি। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণগুলো প্রায় একই। পৃথিবীর শিল্পোন্নত দেশগুলোর যে পরিমাণ জ্বালানি ব্যবহার করে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো ততটা করে না। সেদিক দিয়ে জলবায়ু পরিবর্তন বা পরিবেশের বিপর্যয়ের জন্য উন্নত দেশগুলোই বেশি দায়ী। ইউরোপ কান্ট্রিটা বা আমেরিকা এগুলো তো ইউরোপ কান্ট্রিটাই বেশি, দেশগুলো বেশি দায়ী। তার ফলটা আমাদেরকে বেশি ভোগ করতে হয়। দেশের উন্নত দেশগুলো যে এগুলো বেশি ব্যবহার করে, তার ফলটা আমাদের দেশে বেশি ভোগ করতে হয়। ক্রমাগত বনভূমি ধ্বংসের কারণেও পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞের মতে একটি দেশের মোট আয়তনের শতকরা প্রায় 25% বনভূমি থাকা দরকার, কিন্তু বাংলাদেশে এই বনভূমির পরিমাণ মাত্র 17%। তারপরও অবাধে গাছ ও পাহাড় কি হয়,
কাটা ও অন্যান্য কারণে এই বনভূমির পরিমাণ ক্রমাগত কমে আসছে। ফলে সাম্প্রতিক কালে বাংলাদেশের মোট বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। আগের মতো বাংলাদেশে এত বৃষ্টিপাত হয় না। আর মানুষ গাছপালা কেটে ঘরবাড়ি তৈরি করছে। এখানে গাছ থাকলে আমাদের যে অক্সিজেনের পরিমাণটা একটু থাকতো সেটাও এখন কমে যাচ্ছে। মানুষ বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় গাছ নেই, গাছটা কেটে ফেলছে মানুষ, গাছ ওভাবে লাগানো হচ্ছে না, তাই অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তাহলে আমাদের জলবায়ুর পরিবর্তনের কারণটা আমরা জানতে পারলাম। এখন জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট যে দুর্যোগগুলো সেগুলো আমরা একটু জানবো। আমরা এখন পার্ট 3টা পড়ব, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ। পার্ট 3, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ। জলবায়ু পরিবর্তনের ফলে কি কি দুর্যোগ হয়? বাংলাদেশে প্রায় নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে। আমি এর আগেও বলেছি যেসব দুর্যোগগুলো হয় সেগুলো আবার বলছি এখন। এইসব দুর্যোগের ফলে উল্লেখযোগ্য হলো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙন, খরা, শৈত্যপ্রবাহ, টর্নেডো, কালবৈশাখী, বৃষ্টিপাত, বজ্রপাত প্রভৃতি। এছাড়াও বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিকম্পের মতো ভূমিকম্প বাংলাদেশে প্রায় ঘন ঘন দেখা যায়। তাহলে জলবায়ু পরিবর্তনের সৃষ্ট দুর্যোগগুলো আমরা জানতে পারলাম। যেমন এখন আমরা জানবো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসটা কি। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসটা কি? ঘূর্ণিঝড় ও কি জলোচ্ছ্বাস ঠিক আছে। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সম্পর্কে আমরা এখন জানব। কোন স্থানে বাতাসে তাপ অত্যধিক বৃদ্ধি পেলে সেখানকার বাতাস হালকা হয়ে উপরে ওঠে। যখন অনেক বেশি বাতাস হয় সেখানকার বাতাস কি হয়? হালকা হয়ে উপরে উঠে যায়। ফলে ওই অঞ্চলের বাতাসের চাপ কমে যায়, ফলে নিম্নচাপ সৃষ্টি হয়। এই সময় আশেপাশের অঞ্চল থেকে বাতাস প্রবল বেগে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। আশেপাশের বাতাস প্রবল বেগে ওই নিম্নচাপের অঞ্চলের দিকে ছুটে আসে। নিম্নচাপ অঞ্চলের বায়ুর এই প্রবল গতিকে বলে সাইক্লোন বা ঘূর্ণিঝড়। বাংলাদেশের অধিকাংশ ঘূর্ণিঝড় হয় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে। বাংলাদেশের অধিকাংশ জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় কিন্তু এই কারণেই হয় যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে হয়। সমুদ্রপৃষ্ঠে সৃষ্ট নিম্নচাপ ও ঝড়ের ফলে সমুদ্রের লোনা জল বিশাল উচ্চতা নিয়ে তীব্র বেগে উপকূলে আছড়ে পড়ে স্থলভাগকে প্লাবিত করে। একেই বলে জলোচ্ছ্বাস। হ্যাঁ, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এই পর্যন্ত কয়েকবার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মারাত্মকভাবে আঘাত হেনেছে। এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। গবাদি পশু ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
1970 সালে 12ই নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘটে যাওয়া এমনকি একটি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রায় 10 লক্ষ মানুষের মৃত্যু হয়। সাম্প্রতিককালে ঘটে যাওয়া এরকম দুইটি বড় ঘূর্ণিঝড় হলো সিডর ও আইলা। 2007 সালের 15ই নভেম্বর সিডর দেশের 28টি জেলার প্রায় 30 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2009 সালে 5ই মে আইলায় আইলা হয়েছিল তখন মানুষ, পশু পাখি, ফসল, ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের আগে সাধারণত আবহাওয়া বিভাগ থেকে এই সংক্রান্ত পূর্বাভাস ও সতর্কবাণী প্রচার করা হয়। আমরা যদিও সে সতর্কবাণী মেনে আগে থেকে সাবধান হই, তবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় প্রাণহানি এড়ানো যায়। যদি আমরা সতর্ক থাকি, প্রাণহানিটা এড়ানো যায়। এই সময় দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়। সরকার কিন্তু, যেমন 91 সালে যখন ঘূর্ণিঝড় হয় তখন বাংলাদেশে তেমন কোনো আশ্রয়কেন্দ্র ছিল না। তো 91 সালের ভূমিকম্পের পর থেকে বর্তমানেও কিন্তু অনেক জায়গায় আশ্রয়কেন্দ্র গড়েছে। বিভিন্ন মানুষের উঁচু উঁচু দালান কোঠা, বেশি, আগে তো তেমন ছিল না, তখন কিন্তু বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। এখন মানুষ, তখন পূর্বাভাসটাকেও মানুষ এত বেশি গুরুত্ব দিত। এখন মানুষ ঘন্টা প্রতিটা মুহূর্তে মুহূর্তে পূর্বাভাসগুলো টেলিভিশনে দিয়ে থাকে। এখন মানুষ অনেকটা সতর্ক। তারপরে বাংলাদেশে এগুলা থেকে রেহাই পেতে আমাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে। তারপর হচ্ছে বন্যাটা একটু বলি আমি। বাংলাদেশের প্রতি বছর কম বেশি বন্যা হয়। বাংলাদেশের প্রধান 3টি নদী পদ্মা, যমুনা, মেঘনা সহ প্রায় সবগুলো নদীর উৎসই ভারতে। সবগুলো নদীর উৎস কোথায়? ভারতে। এসব নদ নদী হিমালয়ে বরফ গলা উজানে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বিপুল পানি প্রবাহ বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে নিয়ে বা বঙ্গোপসাগরে ফেলে বৃষ্টির পানি, পাহাড় থেকে নেমে আসা পানি একসঙ্গে মিলে নদীগুলোর পানি বৃদ্ধি করে পাড়ে উপচে দুই কূলের জনপদকে প্লাবিত করে জানমালের ক্ষতি করে। নদীর যে কূল থাকে, সে কূলের উপর এটা যখন প্রভাব বিস্তার করে, সেখানে মানুষের ঘর বাড়ি থাকে, দোকানপাট থাকে, স্কুল, কলেজ, কবরস্থান, অনেক কিছুই থাকে, সেগুলো ভেঙে ভেঙে নিয়ে চলে যায়। এইভাবে বন্যার সৃষ্টি হয়। অন্যদিকে আচ্ছা, আমি আরেকটু বলি বন্যাটা। নদ নদীর হিমালয়ে বরফ গলা উজানে বৃষ্টিপাতের ফলে বিপুল পানি, বরফ গলে যে পানিগুলো বেশি চলে আসে এগুলো, এবং যে প্রচুর বৃষ্টিপাতের ফলে বয়ে নিয়ে আসা যে পানিগুলো, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে বৃষ্টির পানি ও পাহাড় থেকে নেমে আসা পানি একসঙ্গে মিলে নদীগুলোর পানি বৃদ্ধি করে, ফলে উপচে দু কূলে জনপদকে প্লাবিত করে, জানমালের ক্ষতি করে। এভাবে বন্যার সৃষ্টি হয়। অন্যদিকে বর্ষা মৌসুমে নদীগুলো লক্ষ লক্ষ টন পলি বয়ে আনে, এবং যার সবটা সাগরে যায় না, কিছু অংশ নদীর তলদেশে জমা হয়ে থাকে, তাকে ভরাট করে ফেলে। এতে নদীর জল ধারণ ক্ষমতা কমে যায়। তারপর পানির উপচে আশেপাশের এলাকা প্লাবিত হয়ে যায়। যখন ওই মাটিগুলো নদীতে ভরাট হয়ে যায়, তখন নদীর পানিগুলো উপচে এলাকাগুলো প্লাবিত হয়ে যায়। প্রায় প্রতি বছর বন্যায় আমাদের দেশের মানুষ ও সম্পদের অনেক ক্ষতি হয়ে যায়। গত কয়েক মাস আগে অনেক বড় একটা বন্যা হয়েছিল, তোমরা সবাই জানো। ব্যাপক ফসল হানির ফলে ঘটে খাদ্যাভাব দেখা দেয়। অনেক মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়ে। 1988 সালে, 1998 সালে, 2004 সালে এই দেশে বড় আকারের বন্যা হয়েছিল। বর্তমানে বিশেষজ্ঞরা বলেন বন্যা একেবারে প্রতিরোধ করা সম্ভব নয়, তবে বন্যার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। তাহলে
আজ আমরা বন্যা পর্যন্ত পড়লাম, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তারপর হচ্ছে বন্যা। এখানে লিখো বন্যা। আমরা আজকে দুটা জানতে পারলাম। নেক্সট দিন আমরা নদী ভাঙ্গন, খরা, শৈত্যপ্রবাহ, হ্যাঁ, তারপর হচ্ছে পড়ব টর্নেডো, কালবৈশাখী, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগগুলো কি, ঠিক আছে। আর আমাদের এখন পড়া আমি কিছু দিব না আজকে, আমরা শুধু জানবো যে গ্রিন হাউস গ্যাস বলতে কি বুঝো গ্যাস। তোমাদের প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে, এখান থেকে তোমরা প্রশ্নগুলো রেডি করবে। জলবায়ু স্বাভাবিক রাখার ক্ষেত্রে মানুষ কি ভূমিকা পালন করতে পারে, ধরো ঘূর্ণিঝড়ের থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, হ্যাঁ, কিভাবে আমাদের জানমালটা, নিজের প্রাণটা রক্ষা করতে পারবো, এসব এগুলা আমরা আজকে যতটুকু পড়েছি। এখন তোমাদের যেহেতু অ্যাসাইনমেন্টের কাজ করতে হচ্ছে, আজকে আমি কোনো পড়া দিচ্ছি না। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। কোভিড-19-এর সব ধরনের ব্যবস্থা তোমরা সবাই, মাস্ক পরবে, তারপর সব সময় সাবান দিয়ে হাত ধুবে। এখন আমাদের যেহেতু শীতকাল চলে আসছে, এখন আমাদের দেশে এটা আবার তীব্র আকারে দেখা দেওয়ার সম্ভাবনা, সবাই বলছে সম্ভাবনা রয়েছে। তাই আমরা কোভিড-19 থেকে নিজেকে রক্ষা করে আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। সৃষ্টিকর্তার কাছে আমরা সব সময় প্রার্থনা করব, হ্যাঁ, যার যার ধর্ম সে অনুযায়ী আমরা সৃষ্টিকর্তার কাছে সব সময় প্রার্থনা করব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।